আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এটি আশা প্রকাশ করেছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আমার আপনার কাছে যেটি প্রশ্ন, একে তো হারুন ভাই বলছিলেন যে এই সরকার অনিরপেক্ষ, সেটি তারা বিভিন্ন কার্যক্রমে প্রমাণ করেছেন। তার সঙ্গে আমার প্রশ্ন, এই ইসি কতটা নিরপেক্ষ এবং তারা আগামী নির্বাচনে এই অনিরপেক্ষ সরকার এবং এই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটি সুন্দর শৃঙ্খলাপূর্ণ এই নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? বিএনপির যে একটা ভয়, যেটা আমরা ফিল করি, বিএনপি যেই জায়গাটায় ভয় পাচ্ছে, এক নম্বর বিষয় বিএনপি ভাবতেছে, যেটা আমার কাছে এটা খুবই অমূল্য মনে হয়, বিএনপি ভাবতেছে আমরা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করতেছে। দুই নম্বর ভাবতেছে যে আমাদের পিছনে কেউ আমাদেরকে পরিচালনা করতেছে। তিন নম্বর, ওনারা ভাবছে যে আবার আগের মতো একটা হয়তো অনির্বাচিত সরকার যুগের পর যুগ হয়তো ক্ষমতায় থাকবে। আমরা এই তিনটা জায়গায় আমরা নিশ্চিত করতে চাই, এটা একটা ভুল ধারণা, কোনোভাবেই এটা সম্ভব না। রাদার আমরা নির্বাচন, দেখেন শর্ত সাপেক্ষে আমরা বলেছি নির্বাচন এনি ডে। আমি র্যাটরিকভাবে বলছি, আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, যে কারণে রাস্তায় মানুষ নেমে আসছিল, যে কারণে গণঅভ্যুত্থান হয়েছে, এটা আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, আমি সহায়তা করব। আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, তাহলে হয়ে যাক। কারণ আপনি এমন একটা নির্বাচন দিলেন, আবারও আগের কাঠামোতে একটা নির্বাচন দিলেন, এই নির্বাচনের তো বাস্তবতা নাই, আগে থেকে ডিসাইডেড, রেজাল্ট আগে থেকে ডিসাইডেড। আচ্ছা, এখানে মানুষ কেন এই কারণে, এই যে মানে আপনি হচ্ছে বলছিলেন যে বিরোধী দল খুঁজছেন, আমার একটি প্রশ্ন আছে। গত 15-16 বছরে তো আসলে আমরা বাংলাদেশের সঠিক ভোটার বা কোন দিকে ভোট কার কত শতাংশ এটি বের হয় নাই, কিন্তু মানে সেক্ষেত্রে কি আপনি আগে বলে দিতে পারেন যে কোন দিকে ভোটার যাবে? হাসনাত যে আলোচনাটা করলো, আমার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বাংলাদেশের একটা বৈশিষ্ট্য যে আমরা সংকটের কথা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু সংকট সমাধানের পথ কী সেটা আমরা দিক নির্দেশনা দিই না। হাসনাত অনেকগুলো সংকটের কথা বলেছে, আমি তার সাথে দ্বিমত করব না, এরও সংকট। কিন্তু এই সংকট আপনি ওই আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, লেখাপড়া করি, তখন তো সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শের অনুসারী। তারাই কিন্তু আপনার বেশি এসে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে বিভিন্ন ক্যাডারে যাচ্ছি। এবং ওই যে আপনার ছাত্র অবস্থা থেকে যে মতাদর্শের অনুসারী হয়েছে, তারা যখন তারা কোয়ালিফাই করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কি সে মতাদর্শ থেকে বাইরে থাকছে? সে মতাদর্শ অনুসারী হচ্ছে। তবে যখন তারা একটা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে, কমান্ডের মধ্যে যাচ্ছে, তখন কিন্তু তারা কমান্ড ফলো করতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশাসন, এই ব্যক্তিগুলো তো রাষ্ট্র কাঠামোর অংশ, এর কিছু অংশ বিগত সময়ে মেজর অংশই সরকারের নির্দেশ পালন করেছে। রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলোকে, অর্গানগুলোকে শেখ হাসিনা আপনার একেবারেই অনুগত তৈরি করে রাষ্ট্রের এই অবৈধ কাজে ব্যবহার করেছে। আমি প্রথমেই বলেছি আপনাকে যে সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সরকার যদি, যারা আজকে দায়িত্বে রয়েছে, তারা সদিচ্ছা থাকে যে আমি নির্বাচন ফেয়ার, ফ্রি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ড সম্পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করে দেব। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ওই সমস্ত ব্যক্তিরাই যারা প্রশাসনের দায়িত্বে আছে, তাদেরকে দিয়েই আপনাকে নির্বাচন করা যাবে। আপনি তো লোক বাইরে থেকে এনে নতুন করে দিতে পারবেন না, কোথায় পাবেন? আপনি নতুন করে ডিসি কোথায় পাবেন, এসপি কোথায় পাবেন, আর প্রিজাইডিং অফিসার কোথায় পাবেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যে লক্ষাধিক প্রিজাইডিং অফিসার না থাকে ভোট কেন্দ্রে, এরা সবাই ভোট চুরি করেছে, সবাই ব্যালট পেপার কেটে ঢুকিয়েছে। তারপরে এটা কাদের নির্দেশে করেছে? সরকারের নির্দেশে করেছে। সরকার চেয়েছে, বলি করতে পেরেছে। কিন্তু যদি ওখানে আপনার প্রশাসন না চাই, পুলিশ প্রশাসন যদি কেন্দ্রের কোনো আপনার যারা গোলমাল করবে তাদেরকে যদি শায়েস্তা করে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে কোথাও বিচ্ছিন্ন ঘটনা 2-4 জায়গায় যে ঘটবে না তা না, কোথাও আপনার কোনো ধরনের আপনার এরকম তৈরি হবে না। আমি সেনাবাহিনী ছিল, শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিল আইওয়াস। আমি নিজের 18 সালে নির্বাচন করার সময় যখন আক্রান্ত হয়েছি, আমি সেনাবাহিনীর কাছে গেছি, বিজিবির কাছে গেছি, কেউ তাদের কাছেও আসে নাই। এমন মনে হয় হারুন ভাই যে এই প্রশাসন বা এই সেনাবাহিনী তারাও আবার যে একটা অ্যাজাম্পশন যে আছে কারা ক্ষমতা আসতে পারে, অনুমানের উপর ভিত্তি করে আপনার কোনো আলোচনা করা ঠিক না। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এরা কি করবে না করবে। আপনার মাইন্ড সেট আপটা কী, সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। এখানে আপনার বিএনপিকে নিয়ে বলেছে, বিএনপি যে বিষয়গুলো এটা অনুমান করে সে বলছে।
100%। আপনি অনুমান করে কখনোই কোনো মন্তব্য কোনো বক্তব্য করা ঠিক নয়। অবশ্যই আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে সংস্কার বা বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে পারসেপশন আপনি বাইরে দেখেন, আপনি যদি আজকে আপনি জনমত জরিপ করেন, জনগণের মধ্যে পারসেপশন এখন দাঁড়াচ্ছে যেগুলো কিছু না, এগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য সব সংস্কার। বাংলাদেশের সংকটটা কি, বাংলাদেশের সমস্যাটা কি? আপনি আজকে কাগজে কলমে থিওরিটিক্যালি এই সমস্ত সংস্কার করে যাবেন, আর সংস্কার কি সেভাবে আপনার পরবর্তীতে আপনার এগুলো সেভাবেই থাকবে? আপনি আজকে ঐক্যমত কমিশন করেছেন, ঐক্যমত কি সব রাজনৈতিক দলের মধ্যে হতে পারে? আমি সেগুলোর জিমে বিশ্বাস করি না। তা আমাকে যদি এখন যারা সেগুলোর জিমে বিশ্বাস করে ধর্মনিরপেক্ষ মতবাদে, আমি তাদের সাথে নাই। কেউ যদি সাথে তাহলে ঐক্যমত হলো না, ঠিক আছে না? তো রাজনৈতিক দলের মধ্যে তো আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা তাদের ধর্মীয় চিন্তা বলেন, দর্শন থাকবে, আলাদা আছে। সুতরাং আপনি সবগুলোকে একমতে আনতে পারবেন না। তবে আমাদের একটা বিষয় ঐক্যমতে থাকতে হবে যে আমরা গত 50 বছর জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে আমরা একটা মিলে বসতে পারিনি। আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে যেন আমরা সব রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারি। পবিত্র হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছে যে তোমরা তোমাদের যে কোনো কর্মের জন্য আলোচনায় মিলিত হয়, এটা তোমাদের কল্যাণ আছে। তা আমরা গত 50 বছর আলোচনা করতে পারিনি, তো পারিনি বলেই জাতির আজকে অকল্যাণ হয়েছে। এখন আমরা আলোচনা, এই যে আলোচনা হচ্ছে, প্রফেসর ইউনূস যে আপনার আলোচনা দ্বার উন্মুক্ত করেছে, সবার সাথে আমরা আলোচনা হচ্ছে, এইটা কন্টিনিউ করতে হবে পরবর্তীতেও। হ্যাঁ, কিন্তু এই আলোচনা যে যেমন একদিকে চলছে, কিন্তু আমরা দেখছি সেই আলোচনা চলছে, হয়তো একটি জায়গায় পৌঁছাবে, মধ্যমে থাকবে, কিন্তু আমরা যেটা দেখছি এদিকে কিছুটা অগ্রগতি হচ্ছে, কিন্তু বিএনপির যে অন্তর্কন্দল সেটি আমরা কোনোভাবেই কমতে দেখছি না। আমি একটু আপনাকে মানে এই যে হিসেব দেখি, তাতে 5 আগস্টের পরে শুধু একদম হিসেবেই আছে প্রায় 100 মানুষ বিএনপির হাতে অন্তর্কন্দল বা অন্য কারণে হত্যা হয়েছে, এবং বিএনপির অন্তর্কন্দলে কমপক্ষে 74 জন মানুষের জীবন গেছে। এবং এখানে একজন বিএনপি নেতারই একজন, আমরা বদরগঞ্জে দেখেছি বিএনপির দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাবলু মিয়া। সেখানে তার ছেলে, সেও বিএনপির একজন কর্মী, সেই ছেলে বলছিল যে আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন, আমার একাধিক মামলা জেলেও গেছেন, আমি আর আমার বাপ একসঙ্গে গুলি খেয়েছি, অথচ আজ বিএনপি নেতারা নীরব। এগুলো আপনারা না, আমি যে বলছি মানে এই যে এখন সেও কিন্তু বিএনপির প্রতি তার মনের দুঃখ হচ্ছে, আমি বিএনপি করি, মানে এগুলো কমছে না। বাংলাদেশে যে 15 বছর যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া চলেছে, বাংলাদেশে 15 বছর কি কোনো রাজনৈতিক চর্চা ছিল না। আমাদের অফিস বন্ধ ছিল, আমরা ঘরোয়া আলোচনা করতে পর্যন্ত পারিনি। বাড়ির মধ্যে বসে বৈঠক করবো, সেটাকে নাশকতার মামলা দিয়ে কর্মীদেরকে ধরে নিয়ে গেছে। যে আমরা বাড়িতে বৈঠক করছি, সেখানে বলছে আমরা নাকি ওখানে না সেটা আমরা জানি, তার সঙ্গে সম্পর্ক। বিষয়টা হচ্ছে, শুনেন, বিষয়টা হচ্ছে কি যে গত 15 বছর আপনার রাজনৈতিক কোনো চর্চা ছিল না দেশে, কিন্তু এখন জি, যেহেতু আপনার একটা রাজনৈতিক চর্চার পরিবেশ উন্মুক্ত হয়েছে, বিএনপির মতো রাজনৈতিক দলে এক একটা নির্বাচনী এলাকায় 10 জন 15 জন প্রত্যাশী হয়। তো সুতরাং এইটা নির্বাচন পর্যন্ত এই হানাহানি বলেন, প্রতিযোগিতা বলেন, যেহেতু 15 বছর বিএনপির মধ্যে যে রাজনৈতিক চর্চা, সেটারও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সুতরাং এখানে আপনার নির্বাচন হওয়ার পর সেই ক্ষেত্রে তখন একটা ডিসিপ্লিন, নির্বাচন হওয়া পর্যন্ত হয়তো চলবে এমন, যেহেতু ওই যে 15 জন 20 জন 10 জন করে সবাই মনোনয়ন পত্র, সবাই যে যার মতো ঘুরছে। আচ্ছা, তিনি বলছেন নির্বাচন। আসনাদ আব্দুল্লাহ, আপনার কাছে বলছিলাম যে এই সরকার যাকে হারুন ভাই বলেছে অনিরপেক্ষ, কিংবা আবার আমরা এই আইনশৃঙ্খলা বাহিনী যারা আমরা দেখেছি একটি নগর ভবনকেও বিএনপির হাত থেকে তালা মুক্ত করতে পারেনি বা তালা খুলতে পারেনি, একসঙ্গে এই নির্বাচন কমিশন যাদেরকে নিয়েও বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, আপনারাও তুলেছেন, আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে, তাদেরকে নিয়ে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হয় বলে মনে করছেন? ওকে, আমি একটু আলোচনাটা একটু অন্য, এই আলোচনাটা করবো বাট একটু অন্য। হ্যাঁ, আমাদের সময় কম, একটু তাড়াতাড়ি করবেন। জি, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে এই প্রশাসন দিয়ে কতটা সুফল নির্বাচন করতে পারবে, আমি এটা নিয়ে আশাবাদী না। কারণ এই প্রশাসন তো ইনট্যাক্ট একটা প্রশাসন, যে প্রশাসনের নিয়োগকৃত কর্মকর্তারা হচ্ছে গত 15 বছরেও তো ওরা নির্বাচন করছে, ওরা মিডনাইট ইলেকশন করছে, আমি ভার্সেস ডামি ইলেকশন করছে, আনকনটেস্টেড ইলেকশন করছে। কাদেরকে দিয়ে করাইছে? আপনি যদি বলেন এই প্রশাসন দিয়েই তো করাইছে। এই ইউনুরা ছিল, ওই ডিসিরা ছিল, এসপিরা ছিল, আর্মি তো তখন ফিল্ডে ছিল। আর্মি কি ফিল্ডে ছিল না? এবার আসেন, এই যারা মানে এই গভর্নমেন্ট, এটা আমাদের একটা ফেইলিয়র, আমরা তাদের হাতেই
হচ্ছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বটা দিছি যারা গত 15 বছর ধরে দেশটাকে নষ্ট করছে। এখন এই সরকারকে কাউকে বিচার করছে? আপনাকে এই যে কোনো প্রশাসনের দেখেন তো এই মানে এই নির্বাচনে যেই ডিসিগুলা যারা ছিল 64টা ডিস্ট্রিক্টের ডিসি, তারা কি দায় রাইতে পারে? ইউনোরা কি দায় রাইতে পারে? রিটার্নিং অফিসাররা কি দায় রাইতে পারে? প্রিজাইডিং অফিসাররা কি দায় রাইতে পারে? কি বিচারের ব্যবস্থা নিয়েছে বলেন? কোনো ব্যবস্থাই নেয় নাই, কিছুই করে নাই। তাহলে এই যে প্রশাসন, মাঠ প্রশাসনের গত 15 বছরে একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। সেজন্য আমরা যেই আলোচনাটাতে আমরা ফোকাস করতে চাই, মানে কোনো এটা হচ্ছে বিএনপির আলাপ বা আমার আলাপ বা কোনো রাজনৈতিক দলের আলাপ, এটা না। বাংলাদেশের জন্য আমরা যেটা চাই, ইনস্টিটিউশনগুলো রিফর্ম হইতে হবে। যেমন আমাদের প্রশাসনটাকে আমরা, এটাই হিস্টোরিক্যাল একটা আমাদের জন্য স্টিগমা, আমরা প্রশাসনকে অলওয়েজ সরকারপন্থী বানাইতে চাইছি। যে সরকার আসে, হয় আওয়ামী লীগপন্থী প্রশাসন, হয় বিএনপিপন্থী প্রশাসন, না হয় জামাতে ইসলামীপন্থী প্রশাসন। প্রশাসন তো এরকম রাজনৈতিক এরকম কোনো ধরনের এরকম ডিভিশন থাকবে না। রেদার প্রশাসন হবে বাংলাদেশপন্থী। সে প্রফেশনাল ওথ নিয়ে আসবে, সে বাংলাদেশের জন্য সার্ভিস দিবে, সে কমিটেড থাকবে জনগণের প্রতি। কিন্তু আমরা দেখেছি যে গত 15টা বছর, মানে আমি আমার বয়স থেকে, উনি আরও বেশি সময়, উনি হচ্ছে 96তে পার্লামেন্টে গিয়েছেন, উনার ইলেকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি, ওনার আরও অভিজ্ঞতা বেশি। আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনও পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি। আপনি একটা সচিব বলেন, গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, সরকার যে বাধ্য করছে, একটা সচিব পদত্যাগ করছে যে আমি এই নির্বাচনও আমি করব না, আমি এই নির্বাচন কন্ডাক্ট করব না? কোনো ডিসি বলছে যে আমি নির্বাচন কন্ডাক্ট করব না, আমি চাকরি থেকে পদত্যাগ করলাম? কোনো এসপি বলছে? তাইলে এই এসপিদের, এই অ্যাডমিনিস্ট্রেশনের, এই ইনস্টিটিউশনের মনস্তত্ত্ব নিয়ে, তারা কিন্তু সেম মনস্তত্ত্ব নিয়ে এখনো পর্যন্ত আছে। সরকার, আমি ধরে নিচ্ছি সরকার ম্যানিপুলেট করলো, তখন তাদের এই গাছটা হইছে কিনা, তাদের ওই আমাদের সিস্টেম এই পরিমাণ তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে কিনা যে তারা কোনো সরকারের একটা অন্যায্য কোনো নির্দেশ তারা বাস্তবায়ন করবে না, তাদের এই স্পেসিংটা আমরা করছি কিনা? আমরা তো করি না এখনো পর্যন্ত। তাইলে চলেন আমরা একসাথে, আমি এটাও বলতেছি না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, বরং এটাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করি, বরং ওই সময়ের আগে এটা করে ফেলি যে ইনস্টিটিউশনগুলো যেন এখানে ইন্ডিপেন্ডেন্টে ফাংশন করতে পারে। ইনস্টিটিউশনগুলো আমাদের সংস্কারটা ওই দিনের জন্য করা উচিত যেদিন আমরা বিরোধী দলে থাকবো। আমি যদি সংস্কারটা এটা মাথায় রেখে করি যে আমি সরকারে যাব বলে আমি সংস্কারে এখানে আমি একটু কাইন্ড অফ ডিফেন্সিভ হইলাম না, আমি বিরোধী দলে গেলে যেন আমার সংস্কারটা আমার কোনো ধরনের, আমাকে এটা যেন রিগ্রেসিভ কোনো ধরনের না হয়, আমার সেটা মাথায় রেখে সংস্কার করা উচিত। সেজন্য আমরা বারবার নাই, সেটা কি মাথায় আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দলগুলোর মাথায় নাই। অনেক রাজনৈতিক দল, আমাদের কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যেই কারণে রাস্তায় মানুষ নেমে আসছে। দেখেন ঐক্যমত্য কমিশন, যেটা প্রত্যেক দিন দেখি আমরা যাই, আমরা নিজেরাও যাই, কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা মানে এখন অনেকটা সার্কাজম মনে হয়। যেমন দেখেন ঐক্যমত্য কমিশনটা কেন হয়েছে, আমাকে আগে এটা ঠিক করতে হবে। আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল বলেই গণ অভ্যুত্থানটা হয়েছে। ত্রুটিপূর্ণ যদি নাই হইতো তাহলে গণ অভ্যুত্থান হইতো না। যেহেতু ত্রুটিপূর্ণ, তো সুতরাং এই ত্রুটিপূর্ণ, এখন আমরা ঐক্যমত্য কমিশনে বসে আমরা কি ভাবতেছি, ঐক্যমত্য কমিশনে কি আলোচনা করতেছি যে আগের ব্যবস্থাটাকে আমি টিকায় রাখবো। আগের ব্যবস্থা টিকায় রাখার জন্য তো ঐক্যমত্য কমিশন হয় নাই, রাদার আগের ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা, যেটা প্রমাণিত ত্রুটিপূর্ণ, সেটাকে সংশোধন করার জন্য ঐক্যমত্য কমিশন হয়েছে। এই কথাগুলো বৈঠকে বলেন না? আমরা তো প্রতিনিয়ত বলে যাচ্ছি। এখন